মিয়ানমারকে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগে ব্যর্থ বলেই দেশটির এই হাল, মন্তব্য বাংলাদেশে। সংঘাতময় মালিতে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষায় সাফল্য, ৮ বছর ধরে কাজ করছে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণেও। এবং ভারতে ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যেই কোভিডের তৃতীয় ঢেউয়ের শঙ্কা। জুলাই থেকে টিকা কর্মসূচিতে গতি আনার ঘোষণা মোদির, এগিয়ে পশ্চিমবঙ্গ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। মিয়ানমারকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। ১১৯টি দেশ এর পক্ষে ভোট দিলেও বিরত থাকে রাশিয়া ও চীন সহ ৩৬টি দেশ। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে সমস্যার মূল নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বলেন, মিয়ানমারকে দায় মুক্তি দেওয়ার কারণে অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে দেশটি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। একই সঙ্গে দেশটির কাছে অস্ত্র বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর এতে ১১৯টি দেশ সমর্থন দিলেও স্বৈরশাসিত দেশ বেলারুশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। মিয়ানমারের সবচেয়ে বড় ২ অস্ত্র সরবরাহকারী দেশ চীন, রাশিয়া সহ ৩৬টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। বাংলাদেশের পক্ষ থেকেও কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, রোহিঙ্গা সংকটের মতো সমস্যার মূল উৎপাটন করতে না পারার কারণেই মিয়ানমারের আজকের এই হাল। তাই অবিলম্বে রোহিঙ্গা সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার তাগাদা দেন তিনি। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশও চায় মিয়ানমারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে আসুক। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের মূল সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কোনো প্রস্তাবই সম্পূর্ণ হবে না। রোহিঙ্গা সমস্যার সমাধান না করার কারণেই মিয়ানমারকে দায় মুক্তির সংস্কৃতির পথে নিয়ে গেছে। একই কারণে মিয়ানমার সেনাবাহিনী এখন অন্যান্য জাতিগোষ্ঠীর উপরও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। মিয়ানমারে অবিলম্বে মানবাধিকার প্রতিষ্ঠা, হত্যা নির্যাতন বন্ধ ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওমর ইনান, সময় সংবাদ। সংঘাতময় মালিতে দীর্ঘ ৮ বছর ধরে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। অস্ত্র হাতে শান্তি রক্ষা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী মালির সাধারণ জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও অংশ নিচ্ছে। মালির সংঘাতপূর্ণ গাঁও অঞ্চল থেকে আরও জানিয়েছেন আতিকুর রহমান তমাল। সারা বিশ্বে যে কটি শান্তিরক্ষা মিশন রয়েছে এর মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ মিশন রয়েছে এই মালিতে। এবং মালিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে ৮ বছর থেকে। শুধুমাত্র যে অস্ত্র হাতে শান্তিরক্ষা সেটাই নয়, আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সামাজিক অনেকগুলো কর্মসূচি তারা পালন করছে। গাঁওয়ের যে স্কুল সেখানে কিন্তু অসংখ্য ছেলে মেয়ে জড়ো হয়েছেন, তাদেরকে আসলে বই বিতরণ করা হয়েছে কিছুক্ষণ আগে। সেটি ছাড়াও কিন্তু এই যে গাঁও এলাকায় রয়েছে সেখানে কিন্তু শত শত নারী পুরুষ রয়েছেন যারা আসলে সেভাবে সুচিকিৎসা পান না। এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মেডিকেল টিম তাদেরকে কিন্তু সুচিকিৎসা দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। স্কিন ডিজিজ আসতেছে, তারপর তারা জ্বর, ম্যালেরিয়া, ম্যালনিউট্রিশন, কাফিং, এভরিথিং ইজ কমন। এবং এই ট্রিটমেন্টগুলো খুব বেশি একটা কঠিন কিছু না, বাট তাদের কোনো হেলথ ফ্যাসিলিটিস ওরকম কিছু নাই। গাঁও বা মালি অঞ্চলের কিন্তু মূল পেশা হচ্ছে কৃষি এবং গবাদি পশু পালন। এবং সে জায়গা থেকে যেহেতু সব ধরনের রোগ যেহেতু রয়েছে আফ্রিকায়, সে কারণে কিন্তু মানুষ শুধু নয়, পশু পাখিতেও কিন্তু আসলে বহু ধরনের রোগ হয়। গবাদি পশুর যে রোগ সারানোর যে ওষুধ সেটাই কিন্তু আসলে এক ধরনের টিমের মাধ্যমে সেটি দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু সকাল থেকে অনেক মানুষ ছিলেন। সবাই কিন্তু আসলে তাদের যে গবাদি পশু রয়েছে সেগুলোর প্রতিপালনের জন্য যেগুলো আসলে চিকিৎসা প্রয়োজন, যে ধরনের মেডিসিন প্রয়োজন, সেগুলো তারা কিন্তু আসলে সেখান থেকে সংগ্রহ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও কিন্তু আসলে ১২০টি দেশ সারা বিশ্বে শান্তিরক্ষায় কাজ করছে। এবং এর মধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অন্যতম যারা সর্বাধিক সংখ্যক কিন্তু সেনা পাঠিয়েছেন বহু দেশে। এবং সেটা কিন্তু সংখ্যায় ৭,০০০-এরও বেশি রয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই শান্তিরক্ষায় কিন্তু অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং তারা কিন্তু আসলে শুধুমাত্র যে গাঁও তাই নয়, তারা কিদাল নামক যে মরুভূমি অঞ্চল রয়েছে সেখানে তারা কিন্তু কাজ করছেন। এবং তারা কিন্তু শান্তি প্রতিষ্ঠার অনন্য কিন্তু উদাহরণ স্থাপন করেছেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাঁও, মালি। ইরানে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত সৈয়দ ইব্রাহিম রাইসি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৯০%-এরও বেশি ভোট গণনা শেষে রাইসি বিপুল ভোটে এগিয়ে আছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসিকে অভিনন্দন জানাতে শুরু করেছেন তার প্রতিদ্বন্দ্বীরা। তবে এবারের নির্বাচনে দেশটির ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ মিত্র কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি কর্তৃত্ব নিতে যাচ্ছেন তেহরানের। সরকারিভাবে ঘোষণা না এলেও 90 ভাগের বেশি ভোট গণনা শেষে বিপুল ব্যবধানে এগিয়ে থাকায় দেশটির 13তম প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত। নিয়মানুসারে যদি কোনো প্রার্থী 50% ভোট পেতে ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় দফার ভোট আয়োজন করার কথা। শুক্রবার ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি সহ অন্যান্য শীর্ষ নেতারা। 7 প্রার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন 3 প্রার্থী। এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল সবচেয়ে কম। মাত্র 2,86,00,000 মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনার প্রায় শেষ দিকে রাইসির মোট ভোট সংখ্যা দাঁড়ায় 1,78,000। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাই পেয়েছেন 33 লাখ ও হেম্মাতে পেয়েছেন 24 লাখ ভোট। বিপুল ভোটের ব্যবধানে রাইসির জয়ে উচ্ছ্বসিত তার সমর্থকরা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। ভারতে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। দেশটির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় দ্বিগুণ হবে। এমনকি আক্রান্ত রোগীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। দেশটির বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটছে সরকার। আর এতেই করোনা তৃতীয় ঢেউয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 61,000, মারা গেছেন 1600। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জুলাই থেকে নতুন করে টিকা কর্মসূচিতে গতি আনার ঘোষণা দিলেও বাস্তব চিত্র একেবারেই উল্টো। দেশটিতে ক্রমেই ঝিমিয়ে পড়ছে গণহারে টিকাদান কর্মসূচি। তবে পশ্চিমবঙ্গ টিকাদান কার্যক্রমে সবচেয়ে এগিয়ে আছে। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল এবছরের 17 জানুয়ারি। প্রথম দিকে লক্ষ্যমাত্রা ছিল জুন পর্যন্ত 30 কোটি মানুষকে টিকা দেয়া হবে। নিজেদের তৈরি কোভ্যাক্সিন, কোভিশিল্ড দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হলেও পরে রাশিয়ার স্পুটনিক ভি যুক্ত হয় এই কর্মসূচিতে। অনুমোদনের অপেক্ষায় আরও বেশ কয়েকটি টিকা। কিন্তু বিপুল পরিমাণ চাহিদার বিপরীতে টিকার যোগানের বিশাল ব্যবধান থাকায় টিকাদান কর্মসূচিতে গতি আনতে অনেকটাই ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এখন পর্যন্ত দেশটিতে টিকার আওতায় এসেছেন 27 কোটির কিছু বেশি মানুষ। তবে তার চেয়ে বড় ব্যর্থতা, এদের মধ্যে ঠিক কত সংখ্যক 2 ডোজ টিকা নিয়েছেন সেটির সঠিক পরিসংখ্যান নেই খোদ সরকারের কাছেও। তবে এই সংখ্যা অর্ধেকেরও কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে টিকা কর্মসূচিতে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশটির জাতীয় স্বাস্থ্য মিশনের তথ্য অনুযায়ী রাজ্যটির প্রায় 89% বাসিন্দাকে টিকার আওতায় এনে এগিয়ে মমতার রাজ্য। টিকাদানের ক্ষেত্রে এর পরপরই অবস্থান চণ্ডীগড় ও তামিলনাড়ু রাজ্যের। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 1,90,00,000 মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তবে এখানেও ঠিক কত সংখ্যক মানুষ 2 ডোজ টিকা নিতে পেরেছেন সে তথ্য সরকারিভাবে প্রকাশিত পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি। এদিকে ভারতের সবশেষ শুক্রবার একদিনে কেন্দ্রীয়ভাবে 34 লাখ এবং শুধু পশ্চিমবঙ্গে 3 লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানায়, অতি সংক্রামক হওয়ায় সারা পৃথিবীতে এখন ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে শুক্রবার বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন 8,000-এর বেশি মানুষ। ভারতে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা স্থিতিশীল থাকলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি মহামারী। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে করোনার দাপট এখনও স্পষ্ট। যদিও আক্রান্ত এবং মৃতের হার কমার সাথে সাথে অনেক স্থানেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। দেশটির কর্তৃপক্ষ বলছে ভারতীয় কিংবা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় আবারও বিধিনিষেধ কড়াকড়ি করা হবে কিনা তা বিবেচনা করছে ব্রিটিশ সরকার। শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়েই ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে WHO। সংক্রমণের বাড়তি ক্ষমতার জন্যই বিশ্বের ডেল্টা ভ্যারিয়েন্ট আধিপত্য বিস্তার করছে। সেই সঙ্গে অন্যান্য ভাইরাসের মতো এটিও রূপ বদল করতে শুরু করেছে। তবে ভ্যাকসিন উন্নয়নের সাথে সাথে এই ধরনটিও দুর্বল হয়ে আসবে বলে আশা করছি। আর সংস্থার প্রধান আদানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন আগামী বছরের মাঝামাঝির মধ্যেই বিশ্বের সব দেশের অন্তত 10 ভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এদিকে শুক্রবারও বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন 8,000-এর বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন 4 লাখ। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। 20 ও 27 জুন 2 দফায় ফ্রান্সের রিজিয়ন বা আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রথমবার একজন বাংলাদেশি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর প্রতিবেদন। ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিজিয়ন বা আঞ্চলিক প্রতিনিধি নির্বাচন, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে 20 ও 27 জুন। 2 দফার এই নির্বাচন চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল, তবে করোনা সংকটের কারণে এটি পেছানো হয়। 6 বছর মেয়াদী এই পদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও 2 দফায় অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে প্রথম দফায় যে দল 50% বেশি ভোট পায় তাদেরকে দ্বিতীয় দফায় আর অংশগ্রহণের সুযোগ থাকে না। যদিও প্রথম দফায় এককভাবে নির্বাচিত হবার সম্ভাবনা খুব কমই থাকে। কোনো দলের মনোনীত প্যানেল যদি তারা 50% বেশি ভোট পায় তাহলে তারা মোট সদস্য সংখ্যার 1/4 আসন পাবে। অর্থাৎ যদি কোনো রিজনে 28টি আসন থাকে এবং সেখানে যে দল 50% আসন পেল সেখানে তারা 7 জন প্রতিনিধি নির্বাচিত হবেন। অবশিষ্ট 21 জন ভোটের সংখ্যার উপর নির্বাচিত হবেন। এখানে উল্লেখ্য যে নির্বাচনে অংশগ্রহণকারী যে সকল দলগুলোর মধ্যে কমপক্ষে 5% কিংবা তারও বেশি ভোট পাবে তাদের মধ্য থেকে অবশিষ্ট সদস্য নির্বাচিত করা হয়। আঞ্চলিক নির্বাচনের প্রতিনিধিরা একটি অঞ্চলের পরিবহন, কলেজ, রাস্তাঘাট উন্নয়নের কাজ তদারকি করে থাকেন। আর এবারে আঞ্চলিক নির্বাচনে ফ্রান্সের সবকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে বলে জানা গেছে। এই নির্বাচনটা অনেকটা ডিপেন্ডস করে এই বিভাগীয় নির্বাচনের উপরে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যারা বাংলাদেশি আছি তারা মোটামুটি ইনভলভ এই নির্বাচনের ব্যাপারে এবং আমার ধারণা যে আমরা সঠিক প্রার্থীকে বিবেচনা করেই তার পলিটিক্যাল ইনভলভমেন্ট এবং আমাদের বান্ধব যে সমস্ত লোকজন আমাদের জন্য কাজ করবে তাদেরকে আমরা নির্বাচন করব। ইতিপূর্বে ফ্রান্সের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে এই প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করছেন একজন প্রবাসী বাংলাদেশি। এখন যে দল আছে তারা হলো ডানপন্থী, কিন্তু আমরা বামপন্থী এবং বামপন্থীরা সবাই একত্রিত হয়ে 9টা পার্টি একত্রিত হয়ে আমরা কিন্তু এবার নির্বাচন করতে যাচ্ছি, উপজেলা নির্বাচন অবশ্যই। তো সেক্ষেত্রে এখন একটা চান্স আছে, যে চান্সটা আমরা কাজে লাগাতে চাচ্ছি। আমি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল লা রিপাবলিক অমাসের একজন সক্রিয় সদস্য। এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনগুলিতেও এখানকার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন, যেখানে তুলে ধরবেন সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা আর সম্ভাবনার কথা। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দ্বিতীয় ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা এর ফলে দেশটিতে ব্যবসা বাণিজ্যে আবারও গতি আসবে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে কমে আসছে করোনা ভাইরাসের সংক্রমণ। এতে আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রত্যাহার করা হয়েছে দ্বিতীয় ধাপের বিধিনিষেধ। খুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান, অনুমতি দেওয়া হয়েছে হোটেলে বসে খাওয়ার। দ্বিতীয় ধাপের বিধিনিষেধ প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তাদের আশা খুব শিগগিরই গতি ফিরবে ব্যবসা বাণিজ্যে। করোনার
বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় ধাপে তুলে দেওয়া হয়েছে। এখন মানুষজন বসে খেতে পারবে। আমাদের রেস্টুরেন্টের বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলছে। এখন কাতারে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাতারের দ্বিতীয় ধাপের যে বিধিনিষেধ ছিল সেই বিধিনিষেধগুলো প্রত্যাহার করায় আমরা কাতার প্রবাসী পক্ষ থেকে কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 9 জুলাই তৃতীয় ধাপ এবং 30 জুলাই চতুর্থ ধাপে পুরোপুরি প্রত্যাহার করা হবে বিধিনিষেধ। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে গণহারে ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত থাকায় গড় আক্রান্তের হার 150 জনের নিচে নেমে এসেছে। দেশটিতে এরই মধ্যে প্রায় 29 লাখ ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। সময় সংবাদ, কাতার। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। মিয়ানমারকে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগে ব্যর্থ বলেই দেশটির এ হাল, মন্তব্য বাংলাদেশের। সংঘাতময় মালিতে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি রক্ষায় সাফল্য, 8 বছর ধরে কাজ করছে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণেও। এবং ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী ইব্রাহিম রাইসির জয়, প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন, দেশকে আরও শক্তিশালী করার প্রত্যয়। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।